সেনাবাহিনীর ভেতর থেকে জরুরি চিঠি। রাষ্ট্রপতি চুপ্পুর নেতৃত্বে পাল্টা সামরিক অভ্যুত্থানের ছক কষছে সেনাপ্রধান। 16 মার্চ ভয়ঙ্কর ষড়যন্ত্র ফাঁস। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আশঙ্কা, ছাত্র জনতার রক্তের বিনিময়ে অর্জিত আমাদের দ্বিতীয় স্বাধীনতা এবং আওয়ামী ফ্যাসিস্টদের পুনর্বাসনের নীল নকশা। 1. জুলাই আগস্ট বিপ্লবে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জনের পেছনে একমাত্র অবদান ছিল ছাত্র ও আপামর জনসাধারণের। এখানে সরকার কোনো বাহিনী বা প্রতিষ্ঠান সাহায্য করেনি। তবে বর্তমানে র্যাব ও বিজিবি দাবি করছে যে তারা ছাত্রদের পক্ষে ছিল, যা হাস্যকর। একইভাবে সেনাবাহিনীকে পরবর্তীতে এমনভাবে গৌরবান্বিত করার চেষ্টা করা হয়েছে যেন তারা ছাত্রদের পাশে ছিল। প্রকৃত সত্য হল 4 আগস্ট ডোনাল্ড টুলু কর্তৃক মুখ্য সচিব তোফাজ্জল হোসেন মিয়াকে জানানো হয়েছিল সেনাবাহিনী গুলি চালালে জাতিসংঘ থেকে তাদের ফেরত নেওয়া হবে। এ প্রেক্ষিতে সালমান এফ রহমান 5 আগস্ট দিবাগত রাত 2 ঘটিকা থেকে সকাল 7টা পর্যন্ত চেষ্টা করে ব্যর্থ হলে সেনাবাহিনী সহ অন্যান্য বাহিনী প্রধানরা হাসিনাকে পালিয়ে যাওয়ার জন্য পরামর্শ প্রদান করে এবং নিরাপদে ভারতে যাওয়ার বন্দোবস্ত করেন। উল্লেখযোগ্য বিষয় হল সশস্ত্র বাহিনীর মধ্যম জুনিয়র সারির অফিসার ও সাধারণ সেনা সদস্যরা ছাত্র জনতার পক্ষে নৈতিক সমর্থন দিয়েছিলেন, যার ফলে হাসিনার আনুগত্যকারী জ্যেষ্ঠ সেনা কর্মকর্তারা সেনাবাহিনীর অভ্যন্তরে অভ্যুত্থানের ভয়ে ছিলেন। 2. বিপ্লব পরবর্তী সময়ে সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা, বিশেষ করে হাসিনার ঘনিষ্ঠরা কিছুদিন ভয়ে ছিল, তবে সাম্প্রতিক সময়ে তারা আবার সক্রিয় হয়ে উঠেছে। এছাড়াও সার্বিকভাবে দেশের আইন শৃঙ্খলা উন্নয়নে সেনাবাহিনীর উল্লেখযোগ্য সংখ্যক জ্যেষ্ঠ কর্মকর্তাদের সদিচ্ছার অভাব সর্বজন স্বীকৃত। কনিষ্ঠ অফিসার ও সেনা সদস্যরা চাইলেও আওয়ামী সন্ত্রাসীদের ধরতে দেওয়া হচ্ছে না, কারণ জ্যেষ্ঠ কর্মকর্তারা বাধা দিচ্ছে। এই সুযোগে ফ্যাসিস্টরা পুনর্বাসিত হচ্ছে। 3. সেনাবাহিনীর ভেতরে বর্তমানে আওয়ামী পুনর্বাসনে কাজ করছে 2টি গ্রুপ, একটি মেজর জেনারেলদের এবং অন্যটি ব্রিগেডিয়ার জেনারেলদের। 3435B এম এ লং কোর্স। মেজর জেনারেলদের গ্রুপে রয়েছে আমিন, সাইদ, কবির, নাজমুল, সারোয়ার, মাহবুব, জাহাঙ্গীর এবং 27তম BM এ লং কোর্সের 6 নং মেজর জেনারেল সারোয়ার ফারিদ DG NSI ব্যতীত। 4. মেজর জেনারেল ফেরদৌস তার প্রভাব। মেজর জেনারেলদের গ্রুপের নেতৃত্ব দিচ্ছে BA 4410 মেজর জেনারেল ফেরদৌস হাসান সেলিম। এই অফিসার শেখ হাসিনার ঘনিষ্ঠ বান্ধবীর ছেলে এবং হাসিনাকে ফুপু বলে ডাকে। বাংলাদেশের ইতিহাসে একমাত্র এই অফিসারের পাসিং আউট 20 ডিসেম্বর 1992। এই অনুষ্ঠানে শেখ হাসিনা বিরোধী দলীয় নেত্রী হিসেবে BMA-তে গমন করেন। মেজর জেনারেল ফেরদৌস দুর্নীতির দায়ে অভিযুক্ত জেনারেল আজিজের সামরিক উপদেষ্টা হিসেবে আজিজের সকল অবৈধ লেনদেনের সাথে জড়িত ছিলেন। কেবল তাই নয়, নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে আজিজ পরবর্তী চরিত্রহীন সেনাপ্রধান জেনারেল শফির ও সামরিক উপদেষ্টা হিসেবে নিয়োগ পান তিনি। বর্তমানে তিনি প্রধান উপদেষ্টার সামরিক সচিব হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত রয়েছেন। অতি চতুর এই অফিসার প্রধান উপদেষ্টাকে ব্যবহার করে সশস্ত্র বাহিনী, সিভিল এবং ফরেন সার্ভিস ও পুলিশের বড় পদগুলোতে আওয়ামীপন্থী লোকদের বসাচ্ছেন। কিছু ক্ষেত্রে বাহিনীর প্রধানদের সুপারিশও পরিবর্তন করেছেন এই অফিসার। উদাহরণ হিসেবে ব্রিগেডিয়ার জেনারেল মুস্তাফিজের 27 লং পদোন্নতি এবং DGFI-তে পদায়নের সুপারিশ পরিবর্তন করে হাসিনা নিরাপত্তা উপদেষ্টা কুখ্যাত মেজর জেনারেল অব তারিক সিদ্দিকী মনোনীত মেজর জেনারেল জাহাঙ্গীরকে DGFI হিসেবে পোস্টিং করার। মেজর জেনারেল ফেরদৌস শুরু থেকেই গোপনে শেখ হাসিনা ও তারিক সিদ্দিকীর সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন। 5. সামরিক বাহিনী ঘিরে আওয়ামী ছক। বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার পর ছোট বড় 75টি আন্দোলন হয়েছে। এ সকল আন্দোলন নিয়ন্ত্রণে সেনাবাহিনীর ভূমিকা ছিল নীরব দর্শকের মতো। 4 আগস্ট পর্যন্ত সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা যেভাবে ছাত্র জনতাকে অত্যাচারের জন্য চাপ দিয়েছেন, সেরকম কোনো উদ্যোগ বর্তমান আওয়ামী সন্ত্রাসীদের ধরার জন্য নেই। ফেরদৌস এহসান এবং সেলিম আজাদ মিলে বর্তমান আওয়ামীপন্থী সকল সেনা কর্মকর্তাকে গুরুত্বপূর্ণ স্থানে বসিয়ে দিচ্ছে। তাদের পরিকল্পনা হচ্ছে আগামী নভেম্বর মাসে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে রাষ্ট্রপতি চুপ্পুর মাধ্যমে দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করানো। এ কারণেই 9 পদাতিক ডিভিশনের GOC আওয়ামী চেতনাবাদী মেজর জেনারেল মঈনের বিরুদ্ধে অভিযোগ থাকা সত্ত্বেও তাকে পরিবর্তন করা হয়নি। সেনাবাহিনীতে চিহ্নিত দুর্নীতিগ্রস্ত ও আওয়ামী ফ্যাসিস্টদের এখনও বহাল তবিয়তে রাখা হয়েছে। 6. ছাত্র জনতার বিজয় সমুন্নত রাখতে জরুরি করণীয়। ক. বিতর্কিত জ্যেষ্ঠ সেনা কর্মকর্তাদের গুরুত্বপূর্ণ পদ থেকে দ্রুত অপসারণ। ফেরদৌস, জাহাঙ্গীর, মঈন, আশরাফ, সেলিম আজাদ, মেজর জেনারেল আমিন, মাহবুব, কবির, খালেদ আল মামুন এবং সারোয়ারের মতো অন্ধ আওয়ামী লীগ নেতা টাইপ কর্মকর্তাদের অনতিবিলম্বে বাধ্যতামূলক অবসর প্রদান। খ.
সেনাবাহিনীতে চিহ্নিত আওয়ামী ঘাতকদের অবিলম্বে বাহিনী থেকে বের করে দেওয়া। বরখাস্তকৃত মেজর জেনারেল জিয়াউল আহসানি একমাত্র গুম খুনের সাথে জড়িত ব্যক্তি নয়। কমপক্ষে 40 থেকে 50 জন কর্মকর্তা আছেন যারা প্রত্যেকে ডজন খানিকের বেশি গুম এবং বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। ছাত্র জনতা যারা সেনাবাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তাদের দ্বারা গুম খুন ও নিপীড়নের শিকার হয়েছেন, তারা দ্রুত উক্ত কর্মকর্তাদের বিরুদ্ধে আইসিটিতে মামলার ব্যবস্থা করুন। পরিশেষে সকল জ্যেষ্ঠ সেনা কর্মকর্তা ও সকল পদের সামরিক সদস্যদের উদ্দেশ্যে বলবো, 5ই আগস্টের মতো জনগণের পাশে থাকুন। এদেশ আমাদের সকলের। একটি পদোন্নতি, একটি পোস্টিংয়ের এবং কোনো রাজনৈতিক দলের জন্য নিজের বিবেক বিক্রি করবেন না। সারা দেশের জনগণের ভরসা আপনাদের উপর। যারা রাষ্ট্র ও জনগণ বিরোধী কোনো চক্রের সাথে হাত মেলাবেন, তাদের বাংলার মাটি থেকে কিছুতেই পালিয়ে যেতে দেওয়া হবে না। টকশো থেকে সরাসরি মন্ত্রিত্ব। কোনোদিন আওয়ামী লীগের রাজনীতি না করেও স্বৈরাচারী শেখ হাসিনার শাসনামলে ঢাকা 17 আসনের উপনির্বাচনে হিরো আলমকে হারিয়ে এমপি হন আলী আরাফাত। ভোটারবিহীন নির্বাচনে হিরো আলমের কাছে হেরে গেলেও তাকে বিজয়ী করা হয় বলে অভিযোগ ওঠে। যুক্তরাষ্ট্রে উচ্চতর পড়াশোনা করা আরাফাত ছাত্র জীবনে তেমন কোনো মেধাবী ছাত্র না হওয়া সত্ত্বেও শেখ হাসিনার পত্র সচিব অজয় জয়ের সাথে ঘনিষ্ঠতার সুযোগে ভাগিয়ে নেন প্রতিমন্ত্রী পদ। যুক্তরাষ্ট্রের সচিব অজয় জয়ের সাথে একই বিশ্ববিদ্যালয়ে পড়তেন আরাফাত। বন্ধু জয় নানা সময়ে যুক্তরাষ্ট্রে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে যখনই মামলার বেড়াজাল আটকা পড়তেন, ঠিক তখনই আরাফাত তার সর্বশক্তি দিয়ে জয়কে উদ্ধার করতে চেষ্টা করতেন। ব্যক্তি জীবনেও রহস্যময় আলী আরাফাত একের পর এক বিয়ে করেছেন। বর্তমানে রয়েছে চতুর্থ স্ত্রী শারমিন মোস্তাদি। আরাফাত যুক্তরাষ্ট্রে থাকাকালীন ভারতীয় শিখ সম্প্রদায় এক নারীকে বিয়ে করেছিলেন, কিন্তু আরাফাত শারীরিক সম্পর্কের ক্ষেত্রে খুব বেশি পারদর্শী নয়। ডিভোর্স ব্যাপারে এ কারণে উল্লেখ করে সেই মহিলা আরাফাতের সাথে বিচ্ছেদের পর আরাফাত দ্বিতীয় বিয়ে করেন অভিনেত্রী শমী কায়সারের সাথে। শমী কায়সারের সাথে 2008 সালে 24শে জুলাই জাঁকজমক আয়োজনের মাধ্যমে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পূর্ণ করেন আরাফাত। কিন্তু কিছুদিন যেতে না যেতেই শমী কায়সারের সাথেও বিবাহ বিচ্ছেদ ঘটে আরাফাতের। শমী কায়সারের সাথে ডিভোর্সের পর লম্পট ও নারী লিপ্স আরাফাতের লাম্পট পানা থেমে থাকেনি। বিতর্কিত নারী পাপিয়া যখন গ্রেফতার হয়েছিল, তখন জিজ্ঞাসাবাদে যে কয়েকজন পুরুষ তার পিউ বনে নিয়মিত খরিদ্দার ছিল, তাদের নাম প্রকাশ করে দেন পাপিয়ার স্বীকারোক্তি থেকে জানা যায় আরাফাত তার নিয়মিত কাস্টমারের তালিকাতে প্রথম সারিতে ছিল। এছাড়াও আরাফাতের রয়েছে একাধিক বান্ধবী। আরাফাতের দুর্নীতি সুচিন্তা ফাউন্ডেশন নামে একটি সংগঠন করে চাঁদাবাজিতে লিপ্ত ছিলেন আলী আরাফাত। ব্যবসায়ী মন্ত্রীদের কাছ থেকে ডোনেশন আদায় করতেন তিনি। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়ের নামে ব্যবহার করে ইয়ুথ বাংলা সামাজিক সংগঠনের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ পাচার করেন তিনি। ভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান থেকে চাঁদা আদায় করে জেলায় জেলায় প্রোগ্রাম করতেন ইয়ুথ বাংলা এর নামে। আর সেসব অনুষ্ঠানের প্রধান অতিথি রাখতেন শেখ হাসিনার ছেলে সজীব অজয় জয়কে। কখনো কখনো তার অনুষ্ঠানে উপস্থিত থাকতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। আর এইসব কাজে অর্থ দিতেন আইসিটির প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। অভিযোগ রয়েছে পলক আইসিটি মন্ত্রণালয়ের বিভিন্ন প্রকল্প থেকে ইয়ুথ বাংলাকে টাকা সরবরাহ করতেন। এছাড়াও জয়ের প্রভাব খাটিয়ে আইসিটি মন্ত্রণালয়কে আওয়ামী লীগের প্রচার কাজে ব্যবহার করতেন আরাফাত।